যারা আছে সাংবাদিকরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে র্যাব 15 কর্তৃক আয়োজিত যে প্রেস মিটিং, আপনাদেরকে এখানে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার সূচনা লগ্ন থেকেই সন্ত্রাসবাদ, মাদক, জঙ্গি এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বরাবরই বদ্ধপরিকর হয়ে অভিযান পরিচালনা করে আসছে এবং সবসময় সফলতার স্বাক্ষর রেখেছে। পাশাপাশি আমাদের দেশে এবং আমাদের সমাজে বিভিন্ন যে সকল ক্রাইম, অর্থাৎ হত্যা, ধর্ষণ, এ জাতীয় যে সকল ক্রাইম হচ্ছে বা হয়, এই সকল অপরাধের বিরুদ্ধেও র্যাব বরাবরই অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করে আসছে। তাছাড়াও অন্যান্য হত্যা এবং ধর্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের ক্রুলেস মার্ডার, যার সূত্র খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন বা দুষ্কর, এ জাতীয় অনেক ক্রুলেস মার্ডার এর কেস আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সলভ করে ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে। আপনারা জানেন যে গত 7 জুলাই 2024 তারিখে সকাল আনুমানিক 10টায় কক্সবাজারের রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের 5 নম্বর ইউনিয়নস্থ খাদেমের পাড়া নাম, সেখানে পূর্ব পাশের রেল লাইনের পাশে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয় এবং মৃতদেহ হাত পা বাঁধা অবস্থায় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সুরতহালে বিষয়টি জানা যায়। পরবর্তীতে এই অজ্ঞাত যে মৃতদেহ, সেটি আব্দুল্লাহ মামুন, পিতা মোহাম্মদ মৃত নবী হোসেন, পুরুলিয়া ঝিলঞ্জা ইউনিয়ন অর্থাৎ কক্সবাজারের পুরুলিয়া ঝিলঞ্জা ইউনিয়নের একজন বাসিন্দা। উক্ত আব্দুল্লাহ আল মামুনের মরদেহটি চিহ্নিতকরণের পর আমাদের র্যাব 15 এর আভিযানিক দল এবং গোয়েন্দা দল শুরু থেকেই গোয়েন্দা কার্যক্রম এবং ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি উক্ত ঘটনার সাথে জড়িত যে হত্যাকারী এবং পরিকল্পনাকারী যারা আছে, তাদেরকে চিহ্নিতকরণের জন্য প্রথম থেকে অত্যন্ত বদ্ধপরিকর হয়ে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ছায়া তদন্তটি শুরু করে। উক্ত ছায়া তদন্ত চলাকালীন সময়ে গ্রেপ্তারকৃত আমাদের যে মূল পরিকল্পনাকারী অর্থাৎ মোহাম্মদ শাহেদ হোসেনকে আমরা গতকালকে আমাদের হেফাজতে নেই এবং পরবর্তীতে তার কাছ থেকে আমরা জানতে পারি যে সেই হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী। গ্রেপ্তারকৃত শাহেদ, তার বাবা মোহাম্মদ মতিউর রহমান, মাতা সুফিয়া বেগম এবং তার পার্মানেন্ট ঠিকানা হলো ইন্দ্রা থানাধীন মাছুয়াখালী শিকদারপাড়া এবং সে টেম্পোরারি এখন তার বর্তমান ঠিকানা হচ্ছে কক্সবাজার সদরের বাহারছড়াতে সে তার বোনের সাথে থাকে। গ্রেপ্তারকৃত শাহেদকে গতকালকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়, যার মাধ্যমে আমরা উক্ত হত্যাকাণ্ডের রহস্যটি উন্মোচন করতে সফল হই। তিনি জানান যে মৃত আব্দুল্লাহ মামুন তার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, অর্থাৎ তারা আমাদের কক্সবাজারে যে লিং রোড আছে, লিং রোডের ভিশনের শোরুম আছে, সেই ভিশনের শোরুমে তারা দুজন বন্ধু প্লাস ব্যবসায়িক পার্টনার এবং এখানে যে অভিযুক্ত আসামি শাহেদের ভগ্নিপতি সহ এবং মৃত আব্দুল্লাহ মামুন সহ তারা মোট 3 জন অংশীদারদের ব্যবসা করে। পাশাপাশি আব্দুল্লাহ মামুন এবং শাহেদ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে শাহেদ আমাদেরকে প্রাথমিকভাবে জানায়। শাহেদ আমাদেরকে আরো জানায় যে
বিগত কয়েক মাস আগে শাহেদের ঈদগাহ থানাধীন একটি এলাকার একটি মেয়ের সাথে তার একটি প্রেমের সম্পর্ক হয় এবং উক্ত মেয়ের সাথে মামুনেরও যোগাযোগ ছিল। তবে মামুন এবং শাহেদ দুজনেই ওই মেয়েকে পছন্দ করত, কিন্তু পরবর্তীতে আসামি শাহেদের সাথে ওই মেয়ের সম্পর্ক হয় এবং সম্পর্ক হওয়ার পর তাদের বেশ ঘনিষ্ঠভাবে প্রেমের সম্পর্ক চলতে থাকে। মাসখানেক আগে তাদের উক্ত সম্পর্ক থেকে কিছুটি ফাটল ধরে এবং যতটুকু শাহেদ আমাদেরকে জানিয়েছে যে তার সাথে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং শাহেদের কাছে শাহেদের ওই মেয়ের সাথে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ এবং আপত্তিকর ছবি এবং ভিডিও তার সংরক্ষণে ছিল। তো পরবর্তীতে যখন তার সাথে ওই মেয়ের সম্পর্কতে অবনতি হয়, তখন হচ্ছে শাহেদকে ওই মেয়েটি বলতে রিকোয়েস্ট করে যে যেহেতু তোমার সাথে আমার অনেক অন্তরঙ্গ ছবি এবং ভিডিও রয়েছে, এগুলো তুমি দয়া করে ডিলিট করে দিও এবং এটা কখনো কারোর সাথে শেয়ার করে আমার জীবনটা নষ্ট করো না। এবং সে আরো রিকোয়েস্ট করে যে তুমি আমার কাছে এসে তোমার মোবাইল থেকে আমার সামনে এই ভিডিওগুলো ডিলিট করবা এবং এই ছবিগুলো ডিলিট করবা। পরবর্তীতে শাহেদ এই ছবি এবং ভিডিওগুলো নিয়ে ওই মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে ইতিমধ্যে একটা কাজ করে, সেটা হলো সে এই ছবি এবং ভিডিওগুলো তার বন্ধু আব্দুল্লাহ মামুনের মোবাইলে তাকে দেয়, এই উদ্দেশ্যে যে সে এই ছবিগুলো সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে যখন ওই মেয়ের কাছ থেকে যখন মেয়েকে যখন নিশ্চিত করবে যে এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করা হয়েছে, সে এসে পরবর্তীতে আবার মামুন থেকে এই ছবি এবং ভিডিওগুলো কালেক্ট করে নেবে। এই উদ্দেশ্যে সে আব্দুল্লাহ মামুনকে সেই ছবি এবং ভিডিওগুলো সংরক্ষণ করার জন্য তাকে, যেহেতু ওই মেয়েকে নিশ্চয়তা দিতে হবে যে এই ছবি এবং ভিডিওগুলো সে ডিলিট করেছে, তো তার পরিকল্পনা অনুযায়ী সে এই ছবি এবং ভিডিওগুলো সে মামুনকে দেয়, মামুনের মোবাইলে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সে ওই মেয়ের সাথে দেখা করে এবং সম্পর্কে ইতি টানার লক্ষ্যে সে পাশাপাশি ওই মেয়েকে নিশ্চয়তা দেয় যে দেখো আমি এই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করলাম। পরবর্তীতে ওই ছবি এবং ভিডিওগুলো ডিলিট করার পরে শাহেদ স্বাভাবিকভাবেই পুনরায় মামুনের কাছে ফিরে আসে এবং মামুনের কাছে আবারও রিকোয়েস্ট করে যে এই ছবিগুলো এবং ভিডিওগুলো যাতে সে আবার তাকে দেয়। কিন্তু এখানেই বেসিক্যালি বিপত্তিটা হয়। মামুন তাকে এই ছবি এবং ভিডিওগুলো দেওয়ার জন্য অপারগতা দেখে এবং যেহেতু মামুনের ওই মেয়ের প্রতিও দুর্বলতা ছিল, সেই জন্য সে অত্যন্ত কঠোরভাবে বিষয়টি তাকে না করে যে আমি এই ছবি এবং ভিডিওগুলো তোমাকে দিব। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মামুনের কাছ থেকে শাহেদ এই ছবি এবং ভিডিওগুলো চায়, কিন্তু প্রতিবারই মামুন তাকে নাকচ করে এবং তাকে এবং এই ছবি এবং ভিডিওগুলো না দেওয়ার জন্য তাকে বলে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায় এবং ধীরে ধীরে শাহেদের মনে মামুনের বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভ জন্মাতে থাকে। পাশাপাশি তারা যেহেতু একসাথে একই ব্যবসায়িক পার্টনার এবং একই সাথে চলাফেরা করতো, সেজন্য তার ক্ষোভটি খুব দ্রুত বাড়তে থাকে এবং সে পরবর্তীতে তার কাছ থেকে এই মোবাইলটি নেওয়া, মানে তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করার পরিকল্পনা করে। এই ধারাবাহিকতায় সে আমাদেরকে আরো জানায় যে পরবর্তীতে সে ঈদগাহ এবং চকরিয়া এলাকা থেকে একজন ভাড়াটিয়া সন্ত্রাসী তার সাথে সে চুক্তি করে। তদন্তের সাথে আমরা তার নামটি এখন বলবো না। উক্ত সন্ত্রাসীর মাধ্যমে উক্ত সন্ত্রাসীর সাথে সে 1 লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়, যে সে চুক্তিতে তাদের মধ্যে কথোপকথন হয় যে তাকে ডাকাতি করার মাধ্যমে উক্ত মোবাইলটি সে ছিনিয়ে নিয়ে মামুনকে দিবে এবং পাশাপাশি মামুনকে হত্যা করবে। সেই চুক্তি অনুযায়ী ঘটনার দিন অর্থাৎ 6 জুলাই শাহেদ মামুনকে ফোন দেয় এবং পাহাড়ছড়া বাজার থেকে তাকে নিয়ে তাদের একটি মোটরসাইকেল ছিল তাদের শোরুমে, যে মোটরসাইকেলটি তারা দুজনেই শেয়ার করতো এবং এটা তাদের শোরুমের নামে কেনা একটি পালসার মোটরসাইকেল। ওই মোটরসাইকেলটি নিয়ে সে
ভিকটিম মামুনকে নিয়ে ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। তাকে নিয়ে ঘুরতে যাবে, এই মর্মে তাকে নিয়ে বের হয়। কক্সবাজার থেকে ঈদগাহ যাওয়ার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কালিমাছড়া বাজার আছে একটি। কালিমাছড়া বাজারের কিছু আগে একটি নির্জন স্থানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উক্ত সন্ত্রাসী তার সাথে তার অ্যাসোসিয়েট আরো 3-4 জন সহ অবস্থান নিয়েছিল। এবং পরবর্তীতে তারা যখন মোটরসাইকেল নিয়ে যায়, তখন মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে তারা তাদের প্রতিরোধ করে এবং প্রতিরোধ করে মামুনকে এবং শাহেদকে দুই পাশে নিয়ে ভিকটিম আব্দুল্লাহ মামুনের মোবাইলটি ছিনিয়ে নেয় এবং তাকে কালিমাছড়া বাজারের আগে যে নির্জন স্থানটি, ওখান থেকে রাস্তা থেকে দূরে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এবং একই সাথে তার যে মোবাইলটি ছিল, যে মোবাইলটি বেসিক্যালি শাহেদ চাচ্ছিল, সেই মোবাইলটি উক্ত সন্ত্রাসী এসে তাকে প্রদান করে। এবং পাশাপাশি তাদের যে চুক্তি ছিল 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকাটি শাহেদ থেকে সে নেয় এবং নিয়ে তারা ওই স্থান ত্যাগ করে। এবং পাশাপাশি শাহেদ ওই মোটরসাইকেলটি নিয়ে কলগড় বাজার, ওই মোবাইলটি নিয়ে মোটরসাইকেল নিয়ে কলগড় বাজারে এসে অবস্থান। এবং কলগড় বাজারে আসার পরে ওই মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায় এবং সে কলগড় বাজারে মোটরসাইকেলটি রেখে সে ওই মোবাইলটি নিয়ে, অর্থাৎ ভিকটিম মামুনের মোবাইলটি নিয়ে সে কলগড় বাজারের কোনো একটি জলাশয়ে সে মোবাইলটি ভেঙে ওই জলাশয়ে মোবাইলটি সে ফেলে দেয়। এবং উক্ত ঘটনা সংঘটিত পরে সে এসে তার বাসায় সাধারণভাবে থাকতে থাকে। এবং পরবর্তী দিন আপনারা সকলেই জানেন যে সকাল 10টায় রশিদনগর ইউনিয়নস্থ খাদেমপাড়া এলাকায়, অর্থাৎ খাদেমপাড়ার পূর্ব দিকে রেল লাইনের পাশে আব্দুল্লাহ মামুনের মৃতদেহটি রশি দিয়ে বাঁধা অবস্থাতে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি, অর্থাৎ পরবর্তীতে উক্ত ঘটনায় রামু থানাতে একটি অজ্ঞাত মামলা রুজু করা হয় এবং ওই মামলার এগেইনস্টে আমরা গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনত ব্যবস্থা উঠিয়ে দিয়ে রয়েছে। এবং এরই পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যান্য যারা আরো রয়েছে তাদেরকে গ্রেপ্তারে আমাদের পরবর্তী আভিযানিক কার্যক্রম চলমান থাকে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, শাহেদকে কিভাবে আটক করবেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানলে অত্যন্ত অবাক হবেন যে যখন থেকে আব্দুল্লাহ মামুনের মৃতদেহটি পাওয়া যায়, এরপর থেকে আসামি শাহেদ অত্যন্ত বিচক্ষণতার সাথে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যে রামপুর থানা পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য যারা রয়েছে, যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এই কেসটি নিয়ে কাজ করছিল, পাশাপাশি আমাদের রেপিটেশন ব্যাটালিয়নের প্রত্যেকটি মুভমেন্ট সে ফলো করছিল। পাশাপাশি আব্দুল্লাহ মামুনের পরিবারের সাথে সে পুরো টাইম সে যোগাযোগ রাখছিল এবং এর সাথে মামুনের কাফন থেকে শুরু করে তার জানাজায় অংশগ্রহণ, তার দাফন কার্য সম্পাদন থেকে শুরু করে সকল কাজে সে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আব্দুল্লাহ মামুনের খুব রিসেন্টলি বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো সে তার পরিবারের সাথে থেকে তার মামুনের যে শ্বশুর বাড়ি, অর্থাৎ যে এক্স শ্বশুর বাড়ি, তাদের এগেনস্টে তাদেরকে মামুনের ফ্যামিলিকে সে মোটিভেট করছিল বা এলিউট করছিল যে তারা বোধহয় এই ঘটনাটি ঘটেছে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছিল এখন। তো পরবর্তীতে যখন আমরা আমাদের তদন্ত কাজ এবং ছায়া তদন্ত শুরু করি, তখন স্বাভাবিকভাবে শাহেদ আমাদের আশপাশেই ছিল এবং আমাদেরকেও সে যথেষ্ট সহযোগিতা করছিল। আমরা যেখানেই যাচ্ছিলাম সে আমাদের সাথে সাথে যাচ্ছিল। তো স্বাভাবিকভাবে আমরা যখন ঘটনাটি যখন তদন্ত করছি, স্বাভাবিকভাবে শাহেদের সাথে আমাদের সার্বক্ষণিক কথোপকথন হচ্ছিল এবং বিভিন্ন সময় তার কথোপকথনে আমরা অনেক কিছু অসামঞ্জস্যতা পাচ্ছিলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো সে প্রথমেই আমাদের কাছে স্বীকার করেছিল যে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, মানে সেই সর্বশেষ ব্যক্তি ছিল যার সাথে ভিকটিম মামুনের দেখা হয়েছে। তো যার কারণে সে সার্বক্ষণিক আমাদের প্রশ্ন উত্তরের মধ্যেই ছিল। তো যার কারণে সে একটা পর্যায়ে তার কথাবার্তায় অনেক অসামঞ্জস্যতাপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করি
এবং পরবর্তীতে আমাদের এই ধরনের ডাউট হওয়ার কারণে আমরা গতকালকে বিকালে তাকে আমরা আমাদের হেফাজতে নিই এবং হেফাজতে নিয়ে তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে এই পুরো ঘটনাটি সে আমাদেরকে খুলে দেয়। ধন্যবাদ। এটা তদন্তের সাথে আমরা স্পেসিফিকলি বলতে চাচ্ছি না, তবে আনুমানিক 4 থেকে 5 জন এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আচ্ছা সে বলেছে আনুমানিক 3-4 মাসের মতো সম্পর্ক ছিল। সে শুধুমাত্র যার সাথে তার কন্ট্যাক্ট হয়েছিল, যে সন্ত্রাসীর সাথে, সে তাকে ছাড়া তার অন্যান্য যে সন্ত্রাসীর যে অ্যাসোসিয়েট ছিল, মানে তার যে সহযোগীরা ছিল, সে তাদেরকে চেনে না, শুধুমাত্র সে সন্ত্রাসীটাকে চেনে। তো ওই সন্ত্রাসীর সাথে আনুমানিক 4-5 জন ছিল বলে সে আমাদেরকে বলেছে, বাট সে বাকিদেরকে চেনে না। তো অতএব আমাদেরকে ওই সন্ত্রাসীকে গ্রেফতারের পর হয়তো আমরা আরো ডিটেল জানতে পারি এবং ফলো আপ সকল তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করি। ধন্যবাদ।